তো আজকের যে টপিকগুলো আছে দেখে নাও সবাই একবার। বোরের অ্যাটমিক মডেল, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি, শক্তির কোয়ান্টাইজেশন তত্ত্ব, আর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী, লাইট স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। যাই হোক, তো আমরা বোরের তিনটি স্বীকার্য নিয়ে আরেকবার আলোচনা করে নিই। তিনটি স্বীকার্যের মধ্যে প্রথম যে স্বীকার্যটি ছিল, ইলেকট্রনগুলি স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। কতগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে তারা আবর্তন করে। যে বৃত্তাকার কক্ষপথগুলিতে তাদের আবর্তন করাকালীন কৌণিক ভরবেগের মান mvr, কৌণিক ভরবেগ হচ্ছে mvr, mvr ইজ ইকুয়াল টু nh/2π এর সমান হবে। অর্থাৎ h/2π একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরের সাথে nটা হচ্ছে গুণ হবে। এই nটা হচ্ছে পূর্ণ সংখ্যার সরল গুণিতক হিসেবে গুণ করা হচ্ছে, যেটার মানটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে? আর h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 6.626 10⁻⁻27 আর তো দ্বিতীয় যে স্বীকার্যটি ছিল সেটি হলো স্টেশনারি অরবিট, অর্থাৎ স্থায়ী কক্ষপথ। অর্থাৎ মানে ইলেকট্রনগুলি যখন নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করবে তখন তারা শক্তি গ্রহণ বা বর্জনও করবে না। এই নির্বাচিত কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি আবর্তন করাকালীন ইলেকট্রনের শক্তি স্থির নাও থাকতে পারে, কিন্তু কক্ষপথগুলির শক্তি স্থির থাকবে। তো এই কক্ষপথগুলিকে স্টেশনারি অরবিট বলা হয়। আর তৃতীয় যে পয়েন্টটা আছে, সেই তৃতীয় পয়েন্টটা হলো একটি ইলেকট্রনের উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে অবতরণ অথবা নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর শক্তি স্তরে আরোহণ। এই দুটো নিয়ে একটা তৃতীয় স্বীকার্য। সেই তৃতীয় স্বীকার্যের মধ্যে কি বলা হচ্ছে, যখন কোনো উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে একটি ইলেকট্রন অবতরণ করছে তখন তার যে অতিরিক্ত শক্তিটি, অর্থাৎ কি বলা হয়, ধরলাম এরকম একটা কক্ষপথ রয়েছে যেটা n2, সেটা থেকে n1 কক্ষপথে ইলেকট্রনটা ড্রপ করছে। তো এই ইলেকট্রনটা যখন ড্রপ করছে, এর শক্তি যদি 40 ইউনিট হয়, ধরলাম এর শক্তি 20 ইউনিট, তাহলে এই যে মাঝখানের যে গ্যাপটা, এই যে দুটো এনার্জি লেভেল, অ্যাকচুয়ালি এর শক্তি এই যে স্টেশনারি অরবিট বললাম, এই দুটো হচ্ছে স্টেশনারি অরবিট। তো এর যে এনার্জি লেভেলের যে গ্যাপটা, সেই নির্দিষ্ট পরিমাণ শক্তিটা ইলেকট্রনটাকে ত্যাগ করে n1 এ আসতে হবে। সেই নির্দিষ্ট পরিমাণ শক্তিটি তরঙ্গের আকারে বাইরে নির্গত হবে। ঠিক একইভাবে n1 থেকে যদি n2 তে আরোহণ করতে যায়, মানে উঠতে যায়, এখান থেকে যদি এখানে যেতে যায়, তাহলে ঠিক এই নির্দিষ্ট পরিমাণ শক্তিটি ইলেকট্রনকে গ্রহণ করতে হবে। ঠিক আছে? এটা জাস্ট ইমাজিনারি একটা নাম্বার বললাম, এরকম ভাবে থাকে না, সেটা আমি বলে দিচ্ছি। প্লাঙ্কের যখন আমরা কোয়ান্টাম তত্ত্ব করব তখন আমরা দেখিয়ে দেবো। তো এইটা বোঝা গেল যে নির্দিষ্ট পরিমাণ শক্তি সে ত্যাগ করবে তবে সে উপর থেকে নিচে আসছে, আর নির্দিষ্ট পরিমাণ শক্তি সে গ্রহণ করলে তবে সে নিচ থেকে উপরে যাচ্ছে। তো প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির একটা ডিটেল ধারণা এখানে দিয়ে দিচ্ছি আমি সংক্ষেপে। তো 3টে পয়েন্ট এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, কি বলছে, শক্তির বিকিরণ বা শোষণ সর্বদাই একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। ঠিক আছে? তো শক্তির বিকিরণ বা শোষণ সর্বদাই একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। অর্থাৎ মানে যে পরিমাণ শক্তি গ্রহণ বা বর্জন করবে, ঠিক আছে, মানে শক্তির যে গ্রহণ বা বর্জন হচ্ছে, মানে কোনো ইলেকট্রন যখন জাম্প করছে বা ইলেকট্রন যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসছে, তখন যে পরিমাণ শক্তি গ্রহণ বা শক্তি বর্জন যাই হোক না কেন, সেটি একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার সরল গুণিতকের সাথে পরিবর্তন হবে। ঠিক আছে? আর এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তি, এই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে বলে হচ্ছে এক কোয়ান্টাম। ঠিক আছে?
এই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে বলা হচ্ছে এক কোয়ান্টাম, যাকে লাইটের ক্ষেত্রে বলা হয় ফোটন। তো এই প্রতিটি কোয়ান্টামের শক্তি এই যেখানে দেওয়া আছে, এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তি, এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তির সাথে যে গুণিতক হিসাবে ঘটে, তো সেটা আরো ডিটেলস নিচে আসলে বুঝতে পারবে যে নির্দিষ্ট পরিমাণ শক্তি যেটাকে কোয়ান্টাম বলা হচ্ছে, সেই কোয়ান্টামটি ওই বিকিরিত শক্তির, বিকিরিত বা শোষিত শক্তির কম মানে তরঙ্গের আকারে যেহেতু নির্গত হচ্ছে তার কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। মানে প্রতি কোয়ান্টামের শক্তি, এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তি, এই প্রতি কোয়ান্টামের শক্তি তরঙ্গের সাথে সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানটায় এইচ আসবে, এইচটাকে বলা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ এই যে বিকিরিত বা শোষিত শক্তি, এই যে এই বিকিরিত বা শোষিত শক্তি, ঠিক আছে, এইটা যেটা আসলো সেটা হচ্ছে এই নির্দিষ্ট পরিমাণ শক্তি, এই যে এটা, এটার সাথে গুণিতক হিসাবে হবে। অর্থাৎ ই মানে এই এটা ই নয় অ্যাকচুয়ালি, মানে এটা হচ্ছে ওই বিকিরিত বা শোষিত, এখানে ওই এই বললে হবে না, মানে বিকিরিত বা শোষিত, বিকিরিত বা শোষিত শক্তিটা হতে পারে হচ্ছে এই বা এই একরকম নয়, দুটো ই আলাদা। এখানে এই 3 নাম্বার পয়েন্ট আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা তো চলে গেল ই, আর ইলেকট্রন যখন জাম্প করবে বা মানে ইলেকট্রন যখন N2 থেকে N1 এ জাম্প করবে, এই যে N এর গ্যাপটা, দিস ইজ H নিউ। ঠিক আছে, তো এইখানটায় যদি এই যে গ্যাপটা থাকছে H নিউ, তো এখানটা যদি এরকম 3 থেকে N1 এ আসতো, তার মানে দুটো গ্যাপ পাচ্ছি আমরা, N1 N3 মাঝখানে দুটো, অর্থাৎ তখন হয়ে যাবে হচ্ছে 2H নিউ। ক্লিয়ার? অর্থাৎ এই যে শক্তির শোষণ বা বর্জন যাই হোক না কেন, সেটা H নিউ এর সাথে পূর্ণ সংখ্যার সরল গুণিতকে পরিবর্তন হবে। ঠিক আছে, তো তার সাথে এরকম কখনো হবে না 0.5 H নিউ বা 2.5 H নিউ, এরকম কখনো হবে না, সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে এটা। তো এবারের টপিক হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি বা শক্তির কোয়ান্টাইজেশনের তত্ত্ব। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে এটা নিউক্লিয়াস, আর এখানে বিভিন্ন শক্তি স্তর আছে। তোমরা ছোটবেলায় পড়ে এসছো কে এল এম এন ও পি কিউ, এরকম 7টা শক্তি স্তর আছে। তো এগুলো হচ্ছে মুখ্য শক্তি স্তর বলা হয়, যেগুলো বোরের তত্ত্ব থেকে এই ধারণাগুলো পাওয়া গেছিল, যেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার বলা হয়। যাই হোক, তো এখানে মোট 6টা ইলেকট্রন দেখানো হয়েছে, E1 E2 E3 E4 E5 E6। তো এখানকার 3টে ইলেকট্রন, প্রথম 3টে ইলেকট্রন দেখলাম E1 E2 আর E3, এরা একটা N1 থেকে N2 তে গেছে। ভালো করে দেখো, এখানে N1 থেকে N2 তে গেছে। E2 ইলেকট্রনটি N1 থেকে N4 এ গেছে। E3 ইলেকট্রনটি N2 থেকে N4 এ গেছে। যে কোনো নিম্নবর্তী কক্ষপথ থেকে উপরিবর্তী কক্ষপথে যেতে পারে। এখানে আমরা জাস্ট 3টে দেখিয়েছি। তো এই 3টে ইলেকট্রন সবসময় শক্তি গ্রহণ করবে। সবসময় মাথায় রেখো, যখন নিম্নবর্তী শক্তি স্তর থেকে উচ্চবর্তী কোনো শক্তি স্তরে যাবে তখন শক্তি গ্রহণ করবে, আর উপরের শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে আসবে E4 E5 E6 এরা শক্তি বর্জন করবে। ভালো করে ক্লিয়ার করে নাও, এরা শক্তি বর্জন করবে। তো এই মধ্যবর্তী স্থানগুলো, এই যে এখানটা দেওয়া হয়েছে শূন্যস্থান, ই এর কোনো ইলেকট্রনের কোনো অস্তিত্ব নেই, ই মাইনাস মিনস এখানে ইলেকট্রন হিসেবে বোঝানো হয়েছে। এই মধ্যবর্তী স্থানগুলোতে কখনো ইলেকট্রন আসতে পারবে না। ইলেকট্রন যদি এখান থেকে জাম্প করে, আইদার সে এই কক্ষপথে আসবে নিচের দিকে, মানে যদি সে ইলেকট্রন মানে E4 ধরলাম, সাপোজ E4 যদি শক্তি বর্জন করে, তখন সে হয় এই N মানে E4 এটা এই N4 থেকে হয় N3 তে আসবে, এদিকে ওরা একবার দেখিয়ে দিই, N1 N2 N3 N4। তো এই
এই E4 যদি এনার্জি রিলিজ করে বা শক্তি বর্জন করে, তো N4 থেকে সে ডেফিনেটলি N3 তে আসতে পারে। সেটা শক্তির পরিমাণের উপর নির্ভর করছে কতটা শক্তি সে ত্যাগ করছে। তো N4 থেকে N3 তে আসতে পারে, N4 থেকে N2 তে আসতে পারে, N4 থেকে N1 আসতে পারে। বাট N4 থেকে N3 তে আসার পথে মাঝখানে এখানে এসে আটকে যাবে, এরকম কখনো হবে না। তত পরিমাণ শক্তি সে ত্যাগ করবেই না কখনো। এটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজেশন, মানে এর মধ্যবর্তী কোনো স্থান থাকতে পারে না ইলেকট্রনের জন্য। মানে ইলেকট্রনের জন্য এই স্থানগুলি নির্দিষ্ট, N1, N2, N3, N4, N5, N6, N7। এর মধ্যবর্তী কোনো স্থানে ইলেকট্রন থাকতে পারে না। এটা অনেকটা বইতে দেখবে যেটা দেওয়া আছে, অনেকটা মইয়ের মতন। ছোটবেলায় আমরা সবাই মই দেখেছি, এরকম স্টেয়ার করা থাকে মইটাতে। তো মইয়ের এই ধাপে পা দিতে হয়, তারপরে এই ধাপে পা দিতে হয়, তারপরে এইটা এরকম পরপর 4টে ধাপ থাকছে ধরলাম। তো এই দুটো ধাপের মাঝখানে কোনো ধাপ থাকে না যে যেখানে তুমি পা রেখে উঠতে পারবে, ঠিক আছে? বা নামার সময় পা রেখে নামতে হবে, যখন এটার পরে এটাতেই পা রাখতে হবে, তারপরে এটাতেই পা রাখতে হবে, মাঝখানে কোথাও পা রাখা যাবে না, জায়গা নেই সেখানে। ঠিক একই রকম ব্যাপারটাও ইলেকট্রনের ক্ষেত্রে। এটাকে বলে হচ্ছে শক্তির কোয়ান্টাইজেশন, মানে অর্থাৎ প্রত্যেকটা শক্তি স্তরের শক্তি নির্দিষ্ট। তো আমরা একটু আগেই যেটা বললাম যে প্রতিটি শক্তি স্তরের শক্তি নির্দিষ্ট, সেটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে বের করা যায় কোন শক্তি স্তরে কতটা শক্তি। তো সেটা আপাতত যেহেতু এখনো সেই পর্যায়ে আমরা আসিনি, সেটা বাদ দিয়েই আমরা জাস্ট একটা উদাহরণ হিসাবে বলছি। এটা এই মানগুলো ঠিকঠাক নয়, এই মানগুলো জাস্ট বোঝানোর জন্য আমি বলছি। ধরে নিলাম এই যে পরপর 5টা শক্তি স্তর লিখেছি, এরপর আরও দুটো থাকে N6, N5, অতগুলো লিখছি না। ধরে নিলাম প্রত্যেকটা শক্তি স্তরের শক্তি মাত্রা এখানে দিয়ে দিয়েছি। মানে এই শক্তি স্তরগুলো ছাড়া ইলেকট্রন কোথাও থাকতে পারবে না। একটু আগে যেটা বললাম, N1 এর 2, N2 এর 4, N4 এর সরি এখানে N3, N4 হবে। তো N3 এর 6, এখানে N4 এর 8। তো এই যে নির্দিষ্ট শক্তি রয়েছে, এই শক্তি স্তরের বাইরে এদের শক্তি থাকবে না, এই শক্তি স্তরগুলির। তো ইলেকট্রন যদি এখান থেকে এখানে মুভ করে, ধরলাম এখান থেকে মানে N4 থেকে মুভ করছে N2 তে, ঠিক আছে? তাহলে N4 থাকাকালীন ইলেকট্রনের শক্তি কত ছিল? 8 ইউনিট। তাহলে N2 তে আসলে পরে, N2 তে যদি সে নেমে আসে, তাহলে তার এনার্জি কত হতে হবে? 4 ইউনিট। অর্থাৎ 8 - 4 = 4 ইউনিট শক্তি। এই 4 ইউনিট শক্তি এই ইলেকট্রনটাকে, এই ইলেকট্রন ধরলাম E1, ঠিক আছে? এই ইলেকট্রনটাকে যদি N4 থেকে N2 তে অবতরণ করতে হয়, 4 ইউনিট শক্তি একে বর্জন করতে হবে। এই 4 ইউনিটের পরিবর্তে সে 3.9 বা 3.99999 নাথিং, কিচ্ছু ছাড়তে পারবে না। যদি সে 4 ইউনিট শক্তি না ছাড়ে, সে এখানে নেমে আসতে পারবে না, আইদার সে এখানেই থাকবে। অর্থাৎ সে শক্তি তখন ত্যাগ করবেই না। 3.99 বলে কিছু হয় না। এটা পুরোপুরি সলিড একটা নাম্বার, যেটা তাকে এই অনুপাতেই তাকে এই নির্দিষ্ট পরিমাণ এনার্জিটুকুই তাকে রিলিজ করতে হবে। একইভাবে ধরলাম কোনো একটা ইলেকট্রন E2 ধরলাম N1 থেকে, দেখা যাচ্ছে আশা করি, N1 থেকে ধরলাম N4 এ উঠবে। তাহলে N1 এ তার শক্তি কত ছিল? 2 ইউনিট শক্তি। আর N8 এর তার শক্তি কত? 8। অর্থাৎ তার শক্তি গ্রহণের পরিমাণ 6। এই 6 ইউনিট শক্তিকে তার গ্রহণ করলে পরেই সে N4 এ উঠতে পারবে। মধ্যবর্তী কোনো একটা শক্তি সে গ্রহণ করবে 5.99, নট পসিবল, কখনোই সম্ভব না। এখানেও 3.99, নট পসিবল, সম্ভব না। তাকে ঠিক এক্স্যাক্ট 6 অ্যামাউন্ট এনার্জি তাকে গ্রহণ করতে হবে, তবেই সে N1 থেকে N4 এ চলে যেতে পারবে। তো হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী। তো হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীতে একটাই কথা বলার, যে এই কোশ্চেনটা আসে যে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেনের
এটাই তো ইলেকট্রন, একটা প্রোটন, নিউট্রন থাকে না হাইড্রোজেনের, এটা যে হাইড্রোজেনের সংকেত। তো একটা ইলেকট্রন থাকে, তো একটা ইলেকট্রন থেকে আমরা একটাই রেখা বর্ণালী পেতে পারি। তাহলে একাধিক রেখা বর্ণালী পাওয়ার কি কারণ? অর্থাৎ মানে ধরলাম হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তো সেই ইলেকট্রনটা N1 এ আছে প্রথমে, এখান থেকে শক্তি গ্রহণ করে সে ধরলাম N7 এ চলে গেল, ইলেকট্রনটা জাম্প করলো ধরলাম এখানটায়, এই E1টা জাম্প করলো ধরলাম এখানটায়, তো এটা জাম্প করে চলে গেল। এবার যখন সে নেমে আসবে তখন সে শক্তিটাকে তরঙ্গের আকারে বিকীর্ণ করবে। তাহলে আমরা এখান থেকে নেমে আসলে পরে আমাদের একটাই স্পেকট্রাম অর্থাৎ একটাই বর্ণালী পাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও হাইড্রোজেন পরমাণুতে একাধিক রেখা বর্ণালী কেন পাওয়া যায়? এটা হচ্ছে কোশ্চেনটা থাকে। কোশ্চেনটা বোঝা গেল আশা করি। তো এবার ঘটনাটা হচ্ছে ডিটেলসে বলা যাক। তো আমরা যখন কোনো হাইড্রোজেনের একটা অ্যাটম নিয়ে কাজ করব, পার্টিকুলার একটা সিঙ্গেল অ্যাটমকে ধরে এরকম করে আমরা বাইরে থেকে কিছু শক্তি প্রদান করলাম, দিয়ে বাইরের শক্তি প্রদানের ফলে একটা ইলেকট্রন এখান থেকে উঠে গেল উপরের স্তরে, দিয়ে আবার সেটা নিচে নেমে এলো, যার ফলে আমরা একটা রেখা বর্ণালী পেলাম। কারণ এই এখান থেকে নেমে আসলে একটা শক্তি রিলিজ করবে, সেটাকে আমরা রেখা বর্ণালী হিসেবে পাবো তরঙ্গের আকারে। সেটা তো সম্ভব না, একটা পরমাণুকে এরকমভাবে তুলে নিয়ে কাজ করলাম, সেটা তো সম্ভব না। আমাদের সার্টেন অ্যামাউন্ট নিয়ে কাজ করতে হয়। তো সেই সার্টেন অ্যামাউন্ট নিয়ে কাজ করার ফলে কি হয়, ধরলাম সাপোজ আমরা এক গ্রাম হাইড্রোজেন নিয়ে কাজ করছি। তা 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে নিশ্চয়ই হাইড্রোজেনের একটা পরমাণু থাকবে না, অসংখ্য পরমাণু থাকবে। তো সেই অসংখ্য পরমাণুর মধ্যে একাধিক ইলেকট্রন থাকবে। একটা পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন থাকতেই পারে, কিন্তু অসংখ্য পরমাণুর মধ্যে অসংখ্য ইলেকট্রন থাকবে। তারা বাইরে থেকে যখন শক্তি দেওয়া হবে, যখন এক্সটার্নাল কোনো এনার্জি সোর্স দেওয়া হবে, তখন বাইরে থেকে শক্তি গ্রহণ করার ফলে বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে উঠে যাবে। কেউ ধরলাম E1 থেকে E1 বলছি, N1 থেকে N7 এ গেল, কেউ N2 থেকে N7 এ গেল, কেউ N3 থেকে N7 এ গেল, কেউ N1 থেকে N6 এ গেল, এরকম বিভিন্ন শক্তি স্তর থেকে বিভিন্ন শক্তি স্তরে যেতে পারে। কেউ N1 থেকে N2 তে গেল, সেখান থেকে আবার শক্তি নিয়ে আবার N2 তে N7 এ চলে গেল, এরকম বিভিন্ন শক্তি স্তরে থাকতে পারে। মানে মোদ্দা কথা, একটা ইলেকট্রন সেখানে থাকছে না। যখন আমরা 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করব, সেখানে একাধিক ইলেকট্রন থাকছে, যার ফলে সেই একাধিক ইলেকট্রন একাধিক শক্তি স্তরে আরোহণ করছে, মানে উপরে উঠে যাচ্ছে বাইরে থেকে শক্তি গ্রহণ করার ফলে। এরপরে যখন ওই এক্সটার্নাল এনার্জি সোর্সটাকে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হবে, তখন কি হবে? তখন বিভিন্ন পরমাণুগুলি যে যে শক্তি স্তরে গেছিল, তারা তাদের প্রাথমিক শক্তি স্তরে ফিরে আসবে। ঠিক এইখানেই যে আমি প্রথমে যে ছবিটা দিয়েছিলাম, এই খাতায় যে ছবিটা এঁকে, এইখানে এই ছবিটা এবার কাজে লাগবে। এবার এই ছবিটা আমি এখানে দেখাচ্ছি, দেখো ভালো করে। যে সমস্ত ইলেকট্রনগুলো N1 থেকে গেছিল, ধরলাম N7 এ গেছিল, কেউ N6 এ গেছিল, কেউ N5, N4, N3, N2 এরকম গেছিল, তারা প্রত্যেকে N1 এ ফিরে আসবে। অর্থাৎ তখন আমরা একটা যে রেখা বর্ণালীটা পাবো, সেটা হচ্ছে এরকম পাবো: N7 থেকে N1, N6 থেকে N1, N5 থেকে N1, N4 থেকে N1, N3 থেকে N1, N2 থেকে N1। এই টোটাল যে রেখা বর্ণালীটা আমরা পাবো, এইটাকে বলা হয় হচ্ছে লিম্যান সারি, যেটা আমি খাতায় দেখিয়ে দিয়েছি। দেখো, N7 থেকে N2, N3, N4, N5, N6, N2, N3, N4, N5, N6, N7 থেকে N1 এ নেমে আসলে পরে আমরা পাবো হচ্ছে লিম্যান সারি। ঠিক আছে? তো এখানটায় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি মানে N2 থেকে যদি কেউ উপরে উঠে থাকে, অর্থাৎ মুছে দিলাম, N2 থেকে যারা উপরে উঠে গেছিল, তারা আবার N2 তে নেমে আসবে। তাহলে কিরকম হবে ব্যাপারটা? N7 থেকে N2, N6 থেকে N2, N5 থেকে N2, N4 থেকে N2,
N3 থেকে N2, এটা পেলাম লিমেন, এটা পেলাম বামার। ঠিক আছে, এই একইভাবে যখন কেউ উপরের শক্তি স্তর থেকে N3-তে নেমে আসবে তখন লিম্যান, বামার, তারপরে পাসেন, তারপরে N4-এ নেমে আসলে ব্র্যাকেট, N5-এ নেমে আসলে হামফ্রিজ, N6-এ নেমে আসলে ফুন্ড, ফুন্ড আর হামফ্রিজ। N6-এ নেমে আসলে ফুন্ড, আর N5-এ নেমে আসলে ফুন্ড, এবং N6-এ নেমে আসলে হচ্ছে হামফ্রিজ। অর্থাৎ N7 থেকে সর্বশেষ N6-এ আসতে পারছে। তো আমরা কটা সারি পেলাম এখানে খাতায় দেখে নাও, খাতাটা এখানে ধরে দেখাচ্ছি। লিম্যান, বামার, পাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রি। ঠিক আছে, মোট 6টা রেখা বর্ণালী পেয়ে যাব আমরা, কারণ 7টা সম্ভব না, 7 থেকে তো 7-এ আসা সম্ভব না। তো এই 6টা রেখা বর্ণালী খুব ইম্পর্টেন্ট। তো এই 6টা রেখা বর্ণালী আমরা দেখতে পাই হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে। তো বোঝা গেল একটা পরমাণু নিয়ে আমরা কাজ করি না, কাজ করতে গেলে একাধিক পরমাণু নিয়ে কাজ করতে হয়, কারণ একটা পরমাণুকে এরকম তুলে ধরে সেটা নিয়ে গবেষণা করলাম সেটা তো সম্ভব না। তো একটা অ্যামাউন্ট নিতে হয় সার্টেন, সেই সার্টেন অ্যামাউন্টের মধ্যে কিছুটা পরিমাণ অ্যামাউন্টের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক পরমাণু থাকবে। সেই নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন এক এক শক্তি স্তরে চলে যাবে, তারা যখন ব্যাক করবে এক এক রকমের রেখা বর্ণালী পাওয়া যাবে। যারা N1-এ নেমে আসবে তাদের জন্য লিমেন পাবো, যারা N2-তে নেমে আসবে তাদের জন্য বামার পাবো, তারপরে লিমেন, বামার, তারপরে পাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, এরকম পরপর চলতে থাকবে।